দর্শক, ইস্পাহানি মির্জাপুর চা মুক্তবাক অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। ঈদ মোবারক। আজকে আপনাদের দুজন খুব প্রিয় মানুষকে আমরা আমাদের সাথে পেয়েছি। তারা সংগ্রামে যেমন আপনাদের সাথে ছিলেন, এর বাইরেও সমাজের নানা সমস্যা নিয়ে তারা দীর্ঘ সময় ধরে কাজ করছেন। আমাদের সাথে আছেন সারা হোসেন ব্যারিস্টার ল, তিনি সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী, এবং আছেন রাশনা ইমাম ব্যারিস্টার ল, তিনি বাংলা সুপ্রিম কোর্টের আইনজীবী। আপনাদের দুজনকে স্বাগত আমাদের এই অনুষ্ঠানে। শুরুতেই রাশনা ইমাম আপনার কাছে আসতে চাই। এই জুলাইয়ের সংগ্রাম এবং তারপরে বিভিন্ন সময় আপনার সাথে আমার কাজ করার সুযোগ হয়েছে, এবং এরপরেও দেশে এবং বিশেষত দেশের বাইরে দেশের অবস্থা তুলে ধরা, রাজনীতির অবস্থা তুলে ধরায় আপনি খুব বলিষ্ঠ একটা অবস্থানে গিয়েছিলেন। এই মুহূর্তে বাংলাদেশে অনেকগুলো প্রশ্ন সামনে এসেছে। নারী বিষয়ে বেশ কিছু ক্ষেত্রে আপনাদেরকে সামনে এগিয়ে আসতে হয়েছে। এই পরিস্থিতিতে আমরা কিভাবে পৌঁছলাম, এবং বাংলাদেশের নারীদের যে অবস্থা এবং নারীদের অধিকার নিয়ে যে সমস্যায় বারবার পড়তে হচ্ছে, তার কারণটা কি মনে হয় আপনার কাছে? জি, ধন্যবাদ মঞ্জুর। অনেক ব্রড একটা কোয়েশ্চেন, বাট আপনি শেষে যেটা উল্লেখ করলেন যে নারী বিষয়ক যে অনেকগুলো ইস্যুস লেটলি আমরা সবাই সম্মুখীন হয়েছি, সেটা নিয়ে প্রথমে একটু শেয়ার করতে চাই আমাদের অভিজ্ঞতাটা এবং আমার আশঙ্কাগুলো। আমার একটা আশঙ্কা হচ্ছে যে নারী অধিকার নিয়ে কথা বলার যে স্পেসটা, আমার আশঙ্কা হচ্ছে যে এই স্পেসটা কি কমে যাচ্ছে কিনা। অ্যান্ড আশঙ্কাগুলোর অনেকগুলো কারণ আছে এর পেছনে। তার মধ্যে একটা কারণ হচ্ছে যে নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদনের প্রেক্ষিতে যে রিয়াকশনটা আমরা দেখেছি, বিশেষ করে ইসলামিক গ্রুপগুলোর থেকে, হেফাজত থেকে, সেটা একটা বড় ধরনের কারণ যে ওনারা কিভাবে রিয়্যাক্ট করেছেন। হ্যাঁ, আমরা রিজন আর্গুমেন্ট, যুক্তিতর্কে এঙ্গেজ করতে পারতাম। ওনাদের বিভিন্ন যে সুপারিশগুলো এসছে বা প্রস্তাবগুলো এসছে ওই প্রতিবেদনে, কিন্তু সেটা না করে আমরা দেখেছি যে কি বলবো, বিদ্বেষমূলক বক্তব্য দেয়া হয়েছে, গালাগালি করা হয়েছে, এফিজিস পুরো পোড়ানো হয়েছে। এ ধরনের অ্যাবসোলুটলি আনএক্সেপ্টেবল বিহেভিয়ার আমরা দেখেছি পাবলিক স্পেসে, যেটা ওয়াইডলি কাভারেজও পেয়েছে। যে এখানে দেখাচ্ছে একটা এফিজি পোড়াচ্ছে অ্যান্ড ওখানে সবাই মারধর করছে, জুতা ছুঁড়ে মারছে, এই ছুঁড়ে মারছে, যেগুলো একেবারে আপত্তিকর, যেটা কিন্তু নারীদের মানে একটু ভয়ভীতিও সৃষ্টি করে নারীদের মাঝে, যে আমি কি এখন রাস্তায় হাঁটতে গেলে কোনো কিছুর সম্মুখীন হব কিনা, বা আমি কোনো পাবলিক স্পেসে যে হয়রানিমূলক কিছু আমার সাথে হবে কিনা, এ ধরনের ভয়ভীতি সৃষ্টি করেছে। এবং আরেকটা জিনিস, এই নারী বিষয়ক সংস্কার কমিশনের যে প্রতিবেদনে বেশ কয়েকটা সুপারিশকে চ্যালেঞ্জ করে আমরা দেখেছি মহামান্য হাইকোর্ট বিভাগের সামনে একটা রিট মামলাও দায়ের করা হয়েছে, যেটা কিন্তু অলমোস্ট ফার্স্ট অফ ইটস কাইন্ড। কারণ সুপারিশের বিরুদ্ধে তো রিট মামলা চলে না, আপনিও জানেন, আমিও জানি, সারাপাও জানে, যেটা আমরা যে ভাষাটা ব্যবহার করে থাকি ইংরেজিতে, যে জাস্টিসেবলই না এই জিনিসটা। এটা তো কোনো সরকারের অ্যাকশন, ইনঅ্যাকশন বা কোনো সিদ্ধান্ত বা আইন না, কিন্তু তারপরেও এরকম একটা মামলা দায়ের হয়েছে। হ্যাঁ, থ্যাঙ্কফুলি এই মামলাটা খারিজও করা হয়েছে, কিন্তু আমার আশঙ্কাটা হচ্ছে যে এরকম একটা মামলা দায়ের হবে কেন, এটাও তো একটা ইন্ডিকেশন, এবং এই ইন্ডিকেশনটা কোনো মতেও পজিটিভ কোনো ইন্ডিকেশন না। তার উপরে আপনি যদি দেখেন যে নারী কমিশনের চেয়ারপারসন থেকে শুরু করে অন্য যারা সদস্য ছিলেন তাদেরকে পার্সোনালি অ্যাটাক করা হয়েছে, জাতা ভাষায় গালাগালি করা হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সো এই সব কিছু যদি আপনি গণনায় নেন, তাহলে এই প্রশ্নটা কিন্তু যুক্তিসঙ্গত, এই আশঙ্কাটাও, যে স্পেসটা কি শ্রিঙ্ক করছে কিনা, এবং এই যে এই শ্রিঙ্কিং স্পেস নিয়ে সরকার কি ভূমিকা এখানে পালন করছে। সরকারের তো এখানে অনেক ধরনের দায় দায়িত্ব আছে, ওনারাই তো এই কমিশনটা গঠন করেছেন। সো এই কমিশন নিয়ে এই ধরনের বক্তব্য যখন ওপেনলি দেয়া হচ্ছে, ওনারা কি ভূমিকাটা রেখেছেন। আমি ভিজিবল খুব ভূমিকা কিন্তু ইমিডিয়েটলি দেখিনি, হয়তো কিছুদিন পরে লুক ওয়ার্ম কিছু রিয়াকশনস দেখেছি, এটা হয়তো উচিত হয়নি, ওটা উচিত হয়নি, বাট এছাড়াও মানে আমার এই আশঙ্কাটা এখনও আছে। আমার আশঙ্কাটা চলে যাওয়ার কোনো আমি ভিজিবল পদক্ষেপ সরকারের থেকেও দেখিনি, যে এই স্পেসটা কি কমে যাচ্ছে কিনা ক্রমাগত। সামাজিক যোগাযোগ মাধ্যমে মানুষের আচার আচরণ, সেটা তো সব ক্ষেত্রে সরকারের নিয়ন্ত্রণে থাকে না। তাহলে সরকারের কি করণীয় থাকে এই ধরনের ক্ষেত্রে? এই ধরনের হেট স্পিচ যেটাকে বলা হয়, সেটা যখন ছড়ানো হয় কোনো একটা গোষ্ঠীর তরফ থেকে, সরকারের কি করণীয়? জি, সরকারের তো প্রথমেই ইমিডিয়েট রিয়াকশনটা তো একটা জোরে সোরে বিবৃতি দরকারি, কিন্তু বিবৃতিতেই থেমে গেলে তো হবে না, তারপরেও তো কিছু পদক্ষেপ দরকার।
মানে কি পদক্ষেপ, আমার জানা মতো তো কোনো পদক্ষেপ ওনারা নেননি। আপনি কি জানেন নাকি আমি জানি না। ধরেন এই চেয়ারপারসন, ওনার বিরুদ্ধে যেসব কথাবার্তা বলা হয়েছে, ওনার সিকিউরিটি নিয়েও তো অনেক কনসার্নস ছিল, তো কোনো পদক্ষেপ কি এসছে সরকারের থেকে ওনাকে এক্সট্রা সিকিউরিটি দেওয়ার? আমার জানা মতে আসেনি। তো ছোটোখাটো কিছু পদক্ষেপও যদি না নেওয়া হয় তাহলে তো এটা একটা খারাপ নজির স্থাপন করা, যে এই ধরনের কথা আমরা এখন বলতে পারি। বা না, আপনি ধরেন যেগুলোর বিরুদ্ধে, যে সুপারিশগুলোর বিরুদ্ধে আপত্তিগুলো তোলা হয়েছে, এই সুপারিশগুলো আমরা বেশিরভাগই দেখেছি যে মুসলিম আইন যেখানে টাচ করছে, পারিবারিক আইন, সেই ইস্যু, যেরকম ইনহেরিটেন্স নিয়ে যে প্রস্তাবনাটা এসছে, যে নারী এবং পুরুষের ইনহেরিটেন্সের ব্যাপারে একই অধিকার থাকা উচিত। তারপরে ধরেন ম্যারেজ ডিভোর্স নিয়ে নারীদের অধিকারগুলো নিয়ে ইস্যুজ এসছে, ম্যারিটাল রেপকে কি অফেন্স বা অপরাধ হিসেবে গণনা করা উচিত নাকি। তো এই বিষয়গুলো নিয়ে আলাপ আলোচনা করার তো সময় চলে এসছে। আমরা সবাই প্র্যাকটিক্যাল, তো আমরা কেউ ভাবছিলাম না যে এই 400 থেকে 500টা প্রস্তাব ওভারনাইট বাস্তবায়ন হবে। অন্য কোনো কমিশনের ক্ষেত্রেও তো বাস্তবায়নের হয়নি, প্রসঙ্গ কিন্তু আসেনি অ্যাটলিস্ট এখনো। আলাপ আলোচনাটা যাতে শুরু করা যায়। কিন্তু এ ধরনের রিয়াকশন দেখলে মনে হয় আলাপ করাও যাবে না, এইসব জিনিস ধরাই যাবে না। এখানেই আমার আশঙ্কাটা। জি, সারা হোসেন, আপনার কাছে এ পর্যায়ে আসতে চাই। এই যে সমাজে মানুষের কথা বলার অধিকার, এর আগে 15 বছর এমন একটা অবস্থা ছিল যে কোনো কথা বলতেই মানুষ ভয় পেতেন। এখন কথা বলার অধিকার আছে, কিন্তু তাই বলে তার সীমাটা কত দূর, এবং সেই সীমাটা আসলে আইন বা রাষ্ট্র সংবিধান কিভাবে নিয়ন্ত্রণ করে? আসলে আমরা যেটা দেখছি যে যারা কথা বলেন, বিশেষ করে যে নারীরা খুব সোচ্চারভাবে কথা বলেন বা লিখেন, তাদের উপর আক্রমণগুলো আসছে। এবং যেটা রাশনা বলছিলেন যে আইনে বা সংবিধানে যতদূর রক্ষা কবচ দেওয়া আছে বা অধিকার দেওয়া আছে, সেটা প্রয়োগ করার মতো অবস্থা আমরা সেভাবে দেখছি না। যেমন দেখেন, নারী কমিশনের বিষয়ে যদি আমরা আবার ফিরে আসি, এটা একটা নিঃসন্দেহে খুব ভালো একটা উদ্যোগ ছিল, অনেক বিলম্ব হলেও যে নারী কমিশন স্থাপন করা হয়েছে। অবশ্যই অন্যান্য কমিশনে নারীরা থাকলে আরও ভালো হতো, সেটা হয় নাই। যাই হোক, তো নারী কমিশনের উদ্যোগটা ভালো ছিল। মাঝখানে আজকেও আমরা দেখলাম যে একটা প্রজ্ঞাপন হয়েছে মুক্তিযোদ্ধাদের সংজ্ঞা ইত্যাদি নিয়ে। সেখানে বীরাঙ্গনাদের যেমন আলাদা করে মুক্তিযোদ্ধাদের সম্মানটা দেওয়া হয়েছে আইনের মাধ্যমে, সেটা বলা, সেটা ভালো একটা উদাহরণ যে সরকার চেষ্টা করছে নারীদের তাদের মর্যাদা দিতে এবং স্থান দিতে। কিন্তু একই সাথে আমরা দেখি যে সরকার, মানে যেটা বোঝা যাচ্ছে যে সরকারের আসলে ওরকম কোনো কনসলিডেটেড অবস্থা নেই। তারা যে একটা সিদ্ধান্ত নিয়ে সেটা প্রয়োগ করার জন্য যা যা করা দরকার সেটা যে তারা করবেন, সেটা দেখা যাচ্ছে না। যে নারী কমিশনটা হলো, তারপর নারী কমিশনের উপর আক্রমণ আসলো, বিভিন্ন সদস্যের উপরে খুব ভয়াবহ ধরনের আক্রমণ, গালিগালাজ, নানান ধরনের নিন্দা ইত্যাদি প্রকাশ। সেক্ষেত্রে কিন্তু সরকার একেবারে নীরব ছিল, কিছুই আমরা শুনিনি কারো কাছ থেকে। হয়তো পেছন থেকে তারা সহযোগিতা করেছেন, কিন্তু আমরা দেখেছি নারী কমিশনের প্রধান নিজেই বলেছেন যে উনি খানিকটা হতাশ, যে ওনার পাশে কেউ সেই সময় দাঁড়ায়নি। এখন আপনি যে প্রশ্নটা করলেন যে সংবিধানে বলা আছে আমাদের বাক স্বাধীনতা রয়েছে, আমাদের সভা সমাবেশ করার স্বাধীনতা, ব্যক্তি স্বাধীনতা, এগুলো কতদূর প্রয়োগ হচ্ছে সেটা একটা প্রশ্ন। ব্যক্তি স্বাধীনতার কথা রাশনা বলছিলেন যে অনেক একটু ভয়ও পাচ্ছেন অনেক নারীরা, হয়তো আমাদের মতো সুযোগ সুবিধা যাদের নেই। বিশেষ করে আমার অনেক সহকর্মীরা আছেন, বাসে করে অফিসে আসছেন, তারা বলেন তারা অনেক ভয় করে। এখন তারা কি ধরনের কাপড় চোপড় পরে, এটা নিয়ে নানান ধরনের মন্তব্য, টিটকারি ইত্যাদি তাদের শুনতে হয় রাস্তায়, যাতে হয়তো কিছুদিন আগে তাদের সেভাবে শুনতে হতো না। অথবা তারা একটা ভয় পাচ্ছে যে এগুলো নিয়ে, আপনি যেটা বললেন সামাজিক গণমাধ্যমে যে ধরনের মন্তব্যগুলো এখন আসছে, একদম মানে বন্যার মতো ঢালাওভাবে প্রতিদিন দেখবেন যে নারীরা সোচ্চারভাবে কথা বলেন, তাদের পেজগুলোতে যদি যান, তাদের বক্তব্যের নিচে যদি দেখবেন, মানে এই ধরনের গালিগালাজ কল্পনাই করা যায় না। একেবারে তাদের যৌনাঙ্গ নিয়ে কথা বলা হচ্ছে, তাদের ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলা হচ্ছে, তাদের চেহারা নিয়ে কথা বলা হচ্ছে, তাদের সন্তান আছে কি নাই, তারা বিবাহিত কি না, সব ধরনের কথা, যেটা পুরুষদের বেলায় বলা হচ্ছে না। আমরা বলছি না যে আমরা চাই পুরুষদের বেলায়ও বলা হোক, মোটেও সেটা বলছি না। ক্ষেত্র বিশেষে সেটা বলা হয়, আপনার বোধহয় কিছু অভিজ্ঞতা আছে, যাই হোক। কিন্তু সেটা আমরা চাইছি না। আমরা জাস্ট চাইছিলাম যে সবাই যখন বলছেন যে বাক স্বাধীনতা আমরা চাইছি, সেখানে মেবি আরও স্পেল আউট করা উচিত ছিল সেই সময় যে বাক স্বাধীনতা মানে যে যুক্তিসঙ্গত, মোটামুটি ভদ্র, অন্য কাউকে আক্রমণ না করে, কিন্তু সেই অবস্থা আমরা পাচ্ছি না। কিন্তু আইনগত দিক থেকে চিন্তা করলে, ধরুন বাংলাদেশের আদালতের তো এখতিয়ার আসলে মার্কিন যুক্তরাষ্ট্রে
যে কোম্পানিটির হেড অফিস বসে রয়েছে তার উপর সেভাবে খাটে না। ফেসবুক বলুন, ইউটিউব বলুন, সেখানে যে ধরনের চর্চা চলে সেটা হয়তো আমাদের সমাজের জন্য খুবই ক্ষতিকর, মানুষের মানসিক স্বাস্থ্যের জন্য খুব ক্ষতিকর। কিন্তু এর উপরে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার কি কোনো রাস্তা আছে আমাদের? এই সামাজিক যোগাযোগ মাধ্যমে মানুষ কি করবেন? কারণ এরা তো যারা বলছেন তারা সবসময় দেশেও যে বসে করছেন বা একজন সত্যিকার মানুষই যে সবসময় করছেন তাও নয়। না, আই থিঙ্ক কিছু ব্যবস্থা আছে। এক তো ফার্স্টলি আমাদের নতুন আইনটা হয়েছে এখন, এই যে সাইবার প্রোটেকশন আইনটা, সুরক্ষা আইনটা, তো সেখানে কিছু কিছু ব্যবস্থা এর মধ্যে রাখা হয়েছে যেগুলো ব্যবহার করা যায়। আমরা আগের আইনে আগের আইনেও যখন তৈরি করা হয়েছিল আগের সরকারের আমলে, তখন বলা হয়েছিল যেটা নারীদের সুরক্ষার জন্য, কিন্তু সেখানে কোনো নির্দিষ্ট কোনো ধারাই ছিল না যেটা ব্যবহার করা যেত। এখন সেরকম কয়েকটি ধারা এসছে এবং সেগুলো আমরা ব্যবহার করে দেখতে পারি। কিন্তু আই থিঙ্ক যে জায়গাটাতে সমস্যা, অনেকে এখনও একটা ব্যাপার হচ্ছে আর নতুন আইন হয়েছে, অনেকে জানেন না, তো অবশ্যই প্রচারণা করার একটা দরকার আছে। কিন্তু আরেকটা আরও বড় সমস্যা আমার মনে হয় যে অনেকের সেরকম আস্থা নাই যে সে যে আইনের কাছে গিয়ে তার অধিকার প্রয়োগ করার চেষ্টা করবে, সেটা করতে গিয়ে সে আরও বেশি আক্রমণের শিকার হয়ে যাবে কিনা, মানে সে যে মাথা চাড়া দিচ্ছে এটার জন্য কিন্তু আক্রমণের শিকার হতে হচ্ছে। তো সেই পরিবেশ যতক্ষণ থাকছে অনেকে কিন্তু আইনের শরণাপন্ন হবে না তাদের অধিকার আদায় করার জন্য। আমরা কিন্তু দেখছি যে ডিফেন্সিভ অ্যাকশনসগুলো মোটামুটি কাজে লাগছে। এই যে নারী কমিশনের ব্যাপারে ওরা চেষ্টা করেছে যে নারী কমিশনকে পুরা প্রশ্নবিদ্ধ করা, একটা দল, একটা গ্রুপ পারে নাই, কোর্টও একটা সেন্সিবল পজিশন নিয়ে নিয়েছে যেটা তো হতে পারে না, অনেক অগ্রিম তারা চলে এসছে কোর্টের কাছে। কিন্তু যখন আমরা দেখি যে কোনো অধিকার আমরা অ্যাসার্ট করতে যাই, সেখানে আরও 10 বার চিন্তা করতে হয় যিনি তার অধিকার অ্যাসার্ট করবেন ওনার পেছনে সেরকম শক্তি আছে কিনা, উনি নিজের নিরাপত্তা ওনার আছে কিনা যে উনি ফেস করতে পারেন এই পরিস্থিতি। যেমন ধরেন কিছুদিন আগে যে নাদিরা পারভিন, নরসিংদীর একজন শিক্ষিকা, ওনার একমাত্র দোষ হচ্ছে যে উনি নারী অধিকার এবং অধিকার নিয়ে কথা বলেছেন এবং উনি জুলাই আন্দোলনে খুব বড় ভূমিকা ওনার এলাকায় উনি পালন করেছিলেন। এই সব জুলাই আন্দোলনের পক্ষে ছিলেন, ওটার অংশ উনি ছিলেন। কিন্তু এখন ওনার পিছনে এই একই গোষ্ঠী, হেফাজত ইত্যাদি, ওনারা লেগেছেন যে ওনাকে নরসিংদী থেকে বার করে দিবে, ওনাকে চাকরি থেকে বের করে দিবে এবং ওনার আসলে শারীরিক নিরাপত্তা নিয়ে এখন চিন্তা হচ্ছে যে উনি ঠিকমতো চলতে পারবেন কিনা। এখন ওনার অধিকার আমরা কি কোর্টে প্রয়োগ করার চেষ্টা করব? তখন কি দেখব যে আবার কোর্টকে ঘিরে ফেলা হচ্ছে, কোর্টকে থ্রেটেন করার চেষ্টা করা হচ্ছে? আমরা কি নিশ্চিত হতে পারবো সেখানে উনি সিকিউরিটি পাবেন কিনা? এই জায়গাটাতে আই থিঙ্ক আমাদের এখন কিছু লক্ষণ যদি আমরা দেখতে পারতাম যে হ্যাঁ, মানে কোর্টের এই অবস্থান নারী কমিশনে খুবই ইতিবাচক ছিল, আমাদের অন্যান্য উদাহরণ দেখা দরকার যে নারীর পক্ষে কোর্ট দাঁড়াচ্ছে। আরেকটা এক্সাম্পল একটু অ্যাড করি। আমরা এখন কথা বলছিলাম যেসব নারীরা সোচ্চার হচ্ছেন তাদের অধিকারের ব্যাপারে, কিন্তু আমরা পাশাপাশি দেখছি যে অনেক নারীরা যারা খুবই নিরীহ, যারা হয়তো কিছু করেন নাই, তাদেরকেও কিন্তু কিভাবে জানি এই হয়রানির একটা জালের মধ্যে ফেলা হচ্ছে। সবচাইতে প্রান্তিক একটি জনগোষ্ঠী আমাদের দেশে বম জনগোষ্ঠী, যারা পার্বত্য চট্টগ্রামে বসবাস করে। আপনি হয়তো জানবেন ব্যাপারটা, অনেকজন বম নারী, 20 জনের বেশি সম্ভবত, প্রায় 1 বছরের বেশি ধরে জেলখানায় আটক আছেন চট্টগ্রাম এবং পার্বত্য চট্টগ্রামের ভেতরে। তাদের মধ্যে কয়েকজনের ক্ষেত্রে জামিনের আবেদন করা হয়েছিল, হাইকোর্ট জামিন দিয়েছে কিছুদিন আগে, শুনলাম 2 দিন আগে এগুলো স্থগিত হয়ে গেছে আমাদের সুপ্রিম কোর্টে, অ্যাপেলেট ডিভিশন। এখন কেন? যে নারীরা সবচাইতে প্রান্তিক জনগোষ্ঠী, যাদের ছোট ছোট বাচ্চা আছে, তাদের বিরুদ্ধে একটা যদি গুরুতর অপরাধ থেকেও থাকে, কন্ডিশন শর্ত দিয়ে তাদের জামিনটা দেওয়া যায়। মানে আমাদের বিচার ব্যবস্থার সমস্যাটা কোথায় যে এরকম ব্যক্তিদেরকে আমরা সুরক্ষা দিতে পারছি না? জি, এই প্রসঙ্গে আসতে চাচ্ছিলাম রাশনা ম্যাম আপনার কাছে। আমাদের বিচার ব্যবস্থা নিয়ে বহু প্রশ্ন উঠেছে এবং এটা সংস্কারের আলাপও হয়তো খানিকটা রয়েছে, এবং এর পাশাপাশি যে মানুষের আইন নিজের হাতে তুলে নেওয়া, মব ভায়োলেন্স, এই সব কিছুর সাথে কি আসলে একটা শক্তিশালী বিচার ব্যবস্থা, আসলে যে বিচারে সাধারণ মানুষ আস্থা রাখতে পারবেন সেইটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ, নাকি এই মব ভায়োলেন্সের পেছনে অন্য কোনো কারণ আপনি দেখেন? আই থিঙ্ক একদিকে যেরকম একটা স্বাধীন বিচার ব্যবস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেটা আমরা গত 15 বছর দেখিনি, এবং প্রগ্রেসিভলি ক্রমাগত স্বাধীনতা বারবার হস্তক্ষেপ করা হয়েছে, আন্ডারমাইন করা হয়েছে, যে কারণে সাধারণ মানুষের আস্থাও কিন্তু অনেকটা হারিয়ে গেছে বিচার বিভাগের উপরে। সেই আস্থাটা ফেরত আনতে হলে সংস্কার প্রয়োজন। সংস্কার আপনিও জানেন, আমরা জানি যে বেশ কিছু সংস্কার অলরেডি আন্ডারওয়ে, যেরকম অ্যাপয়েন্টমেন্টের ক্ষেত্রে অর্ডিন্যান্স জারি করা হয়েছে, একটা ইন্ডিপেন্ডেন্ট কমিশন গঠন করা হয়েছে যেটা অ্যাক্টিভেটেডও হয়েছে। তারপরে রিমুভ করার ক্ষেত্রে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলকে রিভাইভ করা হয়েছে।
সচিবালয়ের কথা একটা চলছে অ্যাডমিনিস্ট্রেটিভ, যেটা এখনো মনে হয় খসড়া আকারে একটা অর্ডিন্যান্স আছে, জারি করা হয়নি, যে একটা অ্যাডমিনিস্ট্রেটিভ ভাবে যাতে আলাদা করা যায় আইন মন্ত্রণালয় থেকে বিচার ব্যবস্থা। সো এই পদক্ষেপগুলো নিলে কিছু দূর হলেও তো ইটস সাপোজ টু বি ইট শুড হ্যাভ অ্যান ইম্প্যাক্ট। কিন্তু পাশাপাশি যে মব জাস্টিসের কথাটা যে আপনি বলছেন, একদিকে যেরকম বিচার ব্যবস্থার উপরে আস্থা নাই সেটা একটা কারণ, আরেক দিকে হচ্ছে গিয়ে একটা খারাপ নজির কিন্তু অলরেডি স্থাপন করা হয়ে গেছে। এই সরকার আমলে সেটা স্থাপন করেছে যে দাবি দিলেই কাজ হবে, তাছাড়া কাজ হবে না। এবং এটাও কিন্তু একটা বড় ধরনের অবদান রেখেছে এই মব জাস্টিসের, বা ওই যে কি বলছে ভাষাটা, যে মানে সব সিদ্ধান্তে আমরা দেখছি, যেটা আপনি ধরেন আওয়ামী লীগ ব্যান করার সিদ্ধান্তটা, ওটা খারাপ না ভালো, করা উচিত কি করা না, আমি ওই ডিবেটে এখন গেলাম না। কিন্তু এই জিনিসটা ওনারা যদি করতেই হয়, ওনারা প্রোঅ্যাক্টিভলিও করতে পারতেন। আওয়ামী লীগ ব্যান করার কথাটা তো প্রথম থেকেই অনেকেই বলে আসছে, অনেকে ফর ইট, অনেকে এগেনস্ট ইট, কিন্তু প্রোঅ্যাক্টিভলি ওনারা করলেন না। ওনারা করলেন রিঅ্যাক্টিভ ভাবে। যখন এটা নিয়ে দাবি দেয়া শুরু হলো, যখন এটা নিয়ে ঢাকা শহর অচল করা শুরু হলো, তখন করলেন। এছাড়াও প্রত্যেকটা ব্যাপারে এই যে 12 জন বিচারপতিকে যে ছুটিতে পাঠানো হলো, এই জিনিসটাও তো একটা দাবি দেওয়ার প্রেক্ষিতে করা হয়েছে। এটাও তো তার কিছুদিনের মধ্যেই কিন্তু সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল রিঅ্যাক্টিভেটেড হয়েছে। অপেক্ষা করা যেত তো সেটা রিঅ্যাক্টিভেটেড হওয়ার পর্যন্ত। সব কিছুর তো একটা প্রসেস আছে, একটা প্রক্রিয়া আছে, সেটা না ফলো করে প্রথমেই যদি আমরা দাবির প্রেক্ষিতেই আমাদের ডিসিশনস নেওয়া শুরু করি, তাহলে তো মব জাস্টিস উইল প্রিভেইল। এন্ড এখন আমরা দেখছি মব জাস্টিস ইজ প্রিভেইলিং। নাদিরা ওনার কথা যে বললেন সারা আপা, ওনারটাও তো আমরা দেখেছি, হেফাজত আন্দোলন করেছে, 24 ঘন্টার মধ্যে একটা সিদ্ধান্ত এসছে। তো তার মানে কি, দাবি দিলেই কাজ হবে, সেই দাবিটা যতই অযৌক্তিক হোক না কেন। এখন এখানে অনেকে অনেক ধরনের আশঙ্কা আছে যে এই দাবিগুলো কি ম্যানুফ্যাকচার্ড কিনা, নাকি এগুলো অর্গ্যানিক। এখানে কি সরকারের কোনো ধরনের সম্পৃক্ততা আছে? সরকার কি কারো কাঁধে বন্দুক রেখে গুলি চালানোর চেষ্টা করছে নিজেদের আরো কিছুদিন ক্ষমতায় থাকার জন্য, নাকি এগুলো অর্গ্যানিক, ওনারা ম্যানেজ করতে পারছে না? আইদার ওয়ে ওনাদের কম্পিটেন্স নিয়ে প্রশ্ন উঠছে এবং ওনাদের উদ্দেশ্য এবং ইন্টেনশনস নিয়ে প্রশ্ন উঠছে, যেটা অত্যন্ত আশঙ্কাজনক। কারণ আমরা সবাই কিন্তু চেয়েছি এই সরকার যাতে কাজ করে, কিন্তু এখন পর্যন্ত অবস্থা একেবারেই স্থিতিশীল বলে আমার মনে হচ্ছে না। জি, অনেক ধন্যবাদ। একটা বিরতির সময় হয়ে গেছে, দর্শক একটু পরে ফিরে আসছি, আশা করি সাথে থাকবেন। দর্শক, আপনারা দেখছেন ইস্পাহানি মির্জাপুর চা মুক্তবাক। ফিরে আসবো সারা হোসেন আপনার কাছে। এই যে পরিস্থিতি যেখানে আসলে নানান ধরনের সংস্কার নিয়ে আমরা কথা বলছি, সংস্কারের প্রক্রিয়া নিয়ে প্রচুর কথা হচ্ছে, ঐকমত্য কমিশন তো আলোচনা চালাচ্ছেই। প্রশ্ন হচ্ছে, সংবিধানে যে ধরনের পরিবর্তনের কথা এখন বলা হচ্ছে সেটা নিয়ে কয়েক রকম প্রক্রিয়ার কথা সামনে এসেছে। গণপরিষদের কথা কেউ বলছেন, কেউ সংবিধান সংস্কার বা পরিবর্তনের জন্য আলাদা সভার কথা বলছেন। বিএনপির তরফ থেকে অবস্থানটা হচ্ছে এটা একটা সাধারণ সংসদ, যে আমাদের প্রক্রিয়া আছে সংবিধান পরিবর্তনের, সেটা দিয়েই করতে পারবে। আসলে এখানে প্রক্রিয়াটা কি হতে পারে, এক, এবং 2 নম্বর হচ্ছে নির্বাচনের আগে কি প্রক্রিয়া রাজনৈতিক দলগুলো আসলে কথা দিতে পারে, যেটা নির্বাচনের পরে গিয়ে জনগণ তাদের কাছে জবাব চাইতে পারে যে এই পরিবর্তনগুলো আপনারা কেন করছেন না। হ্যাঁ, আই মিন কি প্রক্রিয়া এটা হবে আমি সেটার মধ্যে অতটা ঢুকতে চাচ্ছি না, কিন্তু কোন কোন প্রশ্ন সামনে আসা উচিত আই থিঙ্ক সেটা নিয়ে আমাদের অনেক ভাবা উচিত। একটা হচ্ছে ঐকমত্য কমিশন বসছে ঠিকই, কিন্তু ঐকমত্য কমিশনের খুব সীমিত আকারে বসা হচ্ছে, অনেকের সাথে কিন্তু তাদের বসা হচ্ছে না। তারা রাজনৈতিক দলের সাথে বসছেন, যে রাজনৈতিক দলগুলো এখন ব্যান্ড না এবং দেশে কাজ করতে পারছেন, তার মানে অনেকের সাথে তারা কথা বলছেন না। আর অন্যদিকে দলের বাইরে যারা আছেন, আমাদেরকে ধারণা দেওয়া হচ্ছে যে দলের বাইরে যারা, তাদের সবার সাথে কথা এর আগে হয়ে গেছে। যখন কমিশন তার কাজগুলো করছিল, বিভিন্ন কমিশন, তখন তারা মত বিনিময় করেছে, গবেষণা করেছে, অন্যদের লেখালেখি দেখেছে, বক্তব্য নিয়েছে, শেষ। কিন্তু শেষ পর্যন্ত যে মানে কনসেনসাস ফর্মিংয়ের ক্ষেত্রে যেটা আমরা দেখছি, মানে ঐকমত্য গঠনের ক্ষেত্রে বিভিন্ন পয়েন্ট তো চেঞ্জ হয়ে যাচ্ছে, তাই না? যে কোনো কোনো পয়েন্টে দেখা যাচ্ছে যে এত বেশি ঐকমত্য নেই, অন্যান্য পয়েন্টে মোটামুটি ঐকমত্য আছে, কিন্তু কিভাবে হবে সেটা নিয়ে ডিবেট চলছে, যেমন দ্বিতীয় কক্ষ ইত্যাদি। তো সেই বিষয়গুলো তো আবার জনসম্মুখে নিয়ে আসার একটা দরকার আছে, এবং আমার মনে হচ্ছে যে দলের বাইরেও অন্য জায়গায় আলোচনাগুলো হওয়া উচিত, যাতে
দেশের ভিতরে একটা ঐকমত্য তৈরি হতে পারে। আমি বলছি না যে সব নাগরিকের মধ্যে হতে হবে, কিন্তু আমাদের আরো পরিষ্কার ধারণা থাকা উচিত অনেকেরই যে কি হচ্ছে এবং কেন হতে যাচ্ছে। এই জায়গাটাতে একটা অভাব দেখি। এটার মনে হয় যেমন এমনকি ইভেন বিভিন্ন অন্যান্য কমিশনের সদস্যরা যারা আছেন, আমাদের বাকি সবার কথা বাদ দিলাম, ওই কমিশনগুলো কিন্তু এই প্রক্রিয়ার সাথে জড়িত না। এই যে আমরা শুরু করলাম নারী কমিশনের কথা বলে, নারী কমিশনের কোনো প্রতিনিধি কিন্তু ঐকমত্য কমিশনের মধ্যে নেই। আমরা এটা খুবই লজ্জাস্কর ব্যাপার। ঐকমত্য কমিশনের ছবি আমরা প্রতিদিন দেখি, দুই সাইডে গাদা গাদা পুরুষ, বয়সের একটু ঘাটতি হয়তো আছে, কেউ বড় কেউ ছোট এরকম, কিন্তু সবই পুরুষ এবং মোটামুটি একই জনগোষ্ঠীরও। মানে এখানে একটু ডাইভার্সিটি, যে আন্দোলনে আমরা বৈষম্য বিরোধীর কথা বলেছি, সেখানে একটু যদি দেখা যেত যে হ্যাঁ বৈষম্য নিরসনের চেষ্টা করা হচ্ছে, ওই ইনক্লুসিভ হওয়ার চেষ্টা করা হচ্ছে, আর একটু ভালো লাগতো। বাট আরেকটা জিনিস আই থিঙ্ক খুব দরকার, যে আমরা সরকারের দিকে সব কিছুর জন্য তাকাচ্ছি যে সরকার ঠিক করবে, কিন্তু আমরা যে অবস্থায় আছি এখন, সেখানে এটা খুবই প্রয়োজন যে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্ব যারা দিচ্ছেন আর সদস্য যারা আছেন, তারাও যাতে এই বিষয়গুলো নিয়ে তাদের কথাগুলো তুলেন। আমরা এতক্ষণ ধরে বিচার ব্যবস্থা নিয়ে কথা বললাম, ওনাদের কাছ থেকে তো বিচার ব্যবস্থার এই সব কাজ যে করা লাগবে, এগুলো যে জরুরি, খুব একটা কিছু আমরা শুনি না। ওনারা সংসদে কি হবে না হবে সেটা নিয়ে কথা বলেই যাচ্ছেন দিনের পর দিন। নির্বাচন কোন প্রক্রিয়ায় হবে, গণপরিষদ হবে কি হবে না, এগুলো নিয়ে তুমুল আলোচনা সারাক্ষণ অন সোশ্যাল মিডিয়া, আউটসাইড। কিন্তু এই বিষয়গুলো, বিচার, অধিকার, এগুলো নিয়ে কি হবে? কিন্তু বিচার ব্যবস্থা নিয়ে যেমন সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল তো আগেও ছিল, বা তাদের এক ধরনের উচ্চ আদালতের বিচারকদের এক ধরনের তো নিরাপত্তা সবসময় আছে, কিন্তু তারপরেও যে আচরণ উচ্চ আদালত থেকে আমরা পেয়েছি সেটা তো থেমে থাকেনি, এবং সেটা তো জনগণের পক্ষে দাঁড়ানোর চেয়ে উল্টো অবস্থানেই উচ্চ আদালত গিয়েছে এতদিন। তো সেইখানে আসলে কোন পরিবর্তনটা আনলে আমরা এমন একটা অবস্থানে যেতে পারবো যেখানে আসলে মানুষের অধিকারের পক্ষে আদালত দাঁড়াবে? যেমন ধরেন আমরা তিনজন এখানে বসে আলাপ করছি যে এখনো অনেক অন্যায় অবিচার হচ্ছে আমাদের আদালতে, তো বিভিন্ন দলে যারা আছেন, এনসিপি, বিএনপি, জামাত ইত্যাদি, ওনারা কি আসছেন সেই আলোচনা করার জন্য? ওনারা কেউ কি 2 মিনিটের জন্য একটু উপলব্ধি করছেন যে ওনাদের ভূমিকার কারণে অন্যায় অবিচার হচ্ছে কিনা? ওনারা যখন চড়াও হয়ে যান কোনো আদালতের ভিতরে কোনো জজের উপরে, ওনারা যখন চড়াও হয়ে যাচ্ছেন কোনো আসামির উপরে, ওনারা যখন বলছেন জামিন দেওয়া যাবে না অথবা জামিন দিতে হবে, ওনারা কি বুঝতে পারছেন না যে ওনাদের আচরণের কারণে আমাদের বিচার ব্যবস্থা প্রভাবিত হচ্ছে? একদিকে আপনি বলেই যাবেন আমি স্বাধীন বিচার ব্যবস্থা চাই, কিন্তু ওটা কোনো বিচারককে আপনি স্বাধীনভাবে চলতে দিবেন না, তাহলে এটা কীভাবে সম্ভব? এগুলো তো শুধু, এই জিনিসটা আমার মনে হয় খুবই মিসিং আমাদের আলোচনায়। আমরা ধরেই নিচ্ছি যে কাগজে কলমে সব কিছু লিখে ফেললে, তারপর আমরা একটা বোতাম টিপবো, তারপর সব কিছু সুন্দর করে হয়ে যাবে। যে কার্টুনে হয় না একটা ছোট ছোট বিভিন্ন রঙের এগুলো চলে আসে, তখন আমরা বুঝি সবাই খুশি। ওইভাবে তো হ্যাঁ, টেকসই তো হবে না। আমাদের নিজেদের মধ্যে তো ব্যাপারগুলো নিজেদের একটা উপলব্ধি থাকতে হবে, এবং আমাদের আচরণের পরিবর্তন না আসলে এটা তো কিছুতেই হবে না। কিন্তু যে ঘটনাটা ঘটেছে, যে অনেক ক্ষেত্রে তো ভয় বা চাপের চেয়েও সরকারকে খুশি করতে বিচারকরা রায় দিয়েছে, তো এই যে খুশি করার প্রবণতা, সেটার পরিবর্তন কিভাবে ঘটবে? আইন সব পাল্টালে তো সেটা সহজে পাল্টাচ্ছে বলে মনে হয় না। মানে বিচারকদেরও তো একটা আস্থা থাকতে হবে যে উনি যদি কাউকে খুশি না করেন তাহলে ওনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না। সেই নিশ্চয়তা কি দেওয়া যাচ্ছে উপর থেকে নিচ পর্যন্ত? আমার মনে হয় না সেই নিশ্চয়তা দেওয়া হচ্ছে। এখনো তো আমরা এই ঘটনাগুলো শুনছি যে জজের সামনে চিৎকার করে বলা হচ্ছে এটা না দিলে আমরা দেখে দিব। এগুলো বন্ধ হোক, আর যারা করছেন ওনারা জানেন ওনারা কারা। জি, রশনি ম্যাম আপনার কাছে ফিরে আসতে চাই। নারী আসন নিয়ে অনেক কথা হচ্ছে। এতদিন পর্যন্ত যে প্রক্রিয়া সংসদে নারীদের নির্বাচিত করা হয়েছে সেটা নিয়ে বিস্তর প্রশ্ন আছে, এবং এখনো অনেক দলের পক্ষ থেকে বলা হচ্ছে যে সরাসরি ভোটের মাধ্যমে নারী আসনে নির্বাচন তারা চাইছেন না। নারীর ক্ষমতায়ন বা সংসদে নারীদের আসন নিশ্চিত করা, সেটা 100-তে উন্নীত করলেই কি আদৌ কোনো লাভ হচ্ছে, নাকি আসলে এখানে একটা মৌলিক পরিবর্তন প্রয়োজন? আই থিঙ্ক মৌলিক পরিবর্তন তো প্রয়োজনীয়, কিন্তু মানে আমাদের এখনো সংরক্ষিত আসন রাখতে হবে, কারণ আমরা এখনো ওই জায়গায় পৌঁছইনি যে সংরক্ষিত আসন না রাখলে সবকিছু অটোমেটিকলি হয়ে যাবে এবং নারী ক্ষমতায়ন হবে। এটা আমার মনে হয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। সংরক্ষিত নির্বাচন প্রক্রিয়াটা কেমন হওয়া উচিত? যে নির্বাচন করে সেই সিটসগুলোতে আসবেন, আমার মতে তো এটা একটা ইতিবাচক ডেভেলপমেন্ট, বিকজ নির্বাচন করা মানে আপনি নারী নেতৃত্ব কিন্তু বিল্ড করছেন একদম গ্রাসরুট লেভেল থেকে। আগে যেটা হতো নির্বাচিত না হলে উপর থেকে বসিয়ে দিত,
ওনাদের নিজেদের সরকারে আছে যে দল, সেই দলকে যারা খুশি করতে পারছে বা সেই দল যা বলছে সেই কথায় নাচতে পারছে তাদেরকে বসিয়ে দিত। তো নির্বাচন করে যদি আসতে হয় এই সিটসগুলোতে, সেক্ষেত্রে তো সাধারণ মানুষেরও সাথে তাদের একটা বেটার কানেকশন থাকবে, কারণ উপর থেকে বসিয়ে দিলে সাধারণ মানুষের সাথে তাদের তো একটা কমপ্লিট ডিসকানেক্ট থাকে। নির্বাচন করে আসলে তো কম বেশি হলেও থাকতে হবে একটা কানেকশন সাধারণ মানুষের সাথে, নাহলে ভোটই পাবে না। তো আই থিঙ্ক ইট ইস এ ওয়েলকাম মুভ। এখন 100টা সিট যেটা মনে হয় প্রপোজ করা হয়েছে, সেটা কতটুকু রিয়েলিস্টিক এটা নিয়ে আমার কিছু আশঙ্কা আছে। কারণ 50টা, আমরা তো নির্বাচনের প্রক্রিয়া আগে যাইনি, আগে তো সবসময় অ্যাপয়েন্টমেন্ট হতো এই সিটগুলোতে। যেহেতু একটা নতুন কিছু আমরা ট্রাই করব, সেই ক্ষেত্রে মেবি 50টা সিট দিয়ে শুরু করা, সেখানে নির্বাচিত হয়ে আসুক। নারী নেতৃত্ব তো ডেভেলপ করতে হবে, সেটা করতেও তো সময় লাগবে। তো আমার মনে হয় মেবি 50টা, এবং সেগুলোতে ইলেকশনে যাওয়া যেতেই পারে। এক পর্যন্ত অবশ্য ঐক্যমত হয়নি এই প্রসঙ্গে। আরেকটা ব্যাপার বলা হচ্ছে, অনেকের প্রস্তাব হচ্ছে গিয়ে দলগুলোর তরফ থেকে নারীদের মনোনয়ন দেওয়ার একটা বাধা ধরা নিয়ম থাকলে ভালো হয় কিনা, সেটা কি সুবিধাজনক হবে বলে মনে করেন? বাধা ধরা নিয়ম বলতে কি, 30% তাদের নমিনেশন দিতে হবে নারী প্রার্থী। ও আচ্ছা, দলের মধ্যে। হ্যাঁ, প্রথমত তো আই থিঙ্ক পলিটিক্যাল মানে রাজনৈতিক দলগুলোর দিকে তাকানোর সময় হয়ে এসেছে একেবারে। কারণ ওনাদের অভ্যন্তরীণ ডেমোক্রেসি একেবারেই নেই, যেটা আমরা দেখে এসেছি। এবং আইনের মাধ্যমে কতটুকু রাজনৈতিক দলগুলোর অভ্যন্তরীণ প্র্যাকটিসেস রেগুলেট করা যায়, এটাও আমাদের চিন্তা করার সময় এসে গেছে। কারণ অনেক দেশে আমি জানি সেটা করা হয়। কি ধরনের হয়? মানে যেরকম আইনের মাধ্যমে একটা মানে অনেক রিকোয়ারমেন্টস দিয়ে দেওয়া হয়, যে একটা, যেরকম আপনি বললেন যে 30% এখানে নমিনেশন দিতে হবে নারীদের, নট নেসেসারিলি যে আমাদের এই সংখ্যাটাতেই থাকতে হবে, ওইটা আপ অ্যান্ড ডাউন করতে পারে। বাট এরকম কিছু রিকোয়ারমেন্টস আইনের মাধ্যমে আরোপ করা উচিত, যাতে করে তারা মানতে বাধ্য হয়। এবং আরেকটা হচ্ছে যে আমি জানি না সংবিধানে কিছু ঢোকানো উচিত কিনা রাজনৈতিক দলগুলোকে রেগুলেট করার কথা, কারণ এখন আপাতত কিছুই নেই। সো এই জায়গাটাও তাকানো যেতে পারে। আরপিওতে কিছু কিছু বিধান আছে, আরপিওতেই কিছু কিছু আছে, এছাড়া কিন্তু নেই। কিন্তু এটাও একটা বড় ধরনের সমস্যা, যেটা সারা আপা কিছুক্ষণ আগে বললেন, যে বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে যে সমস্যাগুলো হচ্ছে, তার মধ্যে তো বড় ধরনের অবদান রাজনৈতিক দলগুলো রেখেছে। কারণ যে দলই ক্ষমতায় আসে না কেন, তারাই তো চেষ্টাটা করে হস্তক্ষেপ করার বিচার বিভাগের স্বাধীনতা নানাভাবে। তো এখানে তাদের দিকে আমাদের তাকাতে হবে, তাদের রেগুলেশনের দিকেও তাকাতে হবে, অভ্যন্তরীণ রেগুলেশন। জি, সারা হোসেন, আপনার কাছে ফিরে আসি। সাম্প্রতিক সময়ে বেশ কয়েকবারই সর্বদলীয় বৈঠক আমরা দেখেছি, এবং সেখানেও নারীদের আসলে বেশ কষ্ট হয়েছে খুঁজে পেতে। এবং এটা তো আসলে আমাদের দেশের রাজনৈতিক সংস্কৃতির একটা প্রকাশ, কারণ সরকার তো আর বলে দেয়নি কেবল পুরুষদের পাঠাতে হবে। এই যে আমাদের শীর্ষ নেতৃত্বের পর্যায়ে নারীদের সংখ্যা কম, এবং ক্ষেত্র বিশেষে তাদের অংশগ্রহণটা অনেকে টোকেনিজম হিসেবেও দেখতে চান, তো এই পরিস্থিতিতে রাজনৈতিক দলগুলোতে কিভাবে পরিবর্তন আনা যায়? একটা আমার মনে হয় যে সরকার থেকে বলতেই হবে যে আপনি যে একটা মিটিংয়ে আসবেন, আপনার যাকেই খুঁজে পান আপনার দলের মধ্যে একজন নারী, ওনাকে আপনার নিয়ে আসতে হবে, ওনাকে ছাড়া আপনি ভিতরে ঢুকতে পারবেন না। এরকম একটা শর্ত আরোপ না করলে মনে হয় না কেউ আসলে কোনো প্রচেষ্টাও নিবে কোনো নারী কর্মীকে সাথে নিয়ে আসতে বা তার সাথে পরবর্তীতে কোনো আলাপ করতে। তো এটা দুঃখজনক যেভাবে করা দরকার পড়ছে, কিন্তু এটা না করলে হবে না। আর অন্যদিকে আই থিঙ্ক নারীদের রাজনীতিতে আসার ব্যাপারে কয়েকটি ব্যাপার। একটা হচ্ছে যে আমরা শুরুতে যে কথাগুলো বলছিলাম, যেভাবে বিদ্বেষ ছড়ানো হচ্ছে নারীদের প্রতি, যারা আসতে আগ্রহী ছিল তারা হয়তো এখন 10 বার ভাবছে। অবশ্যই নতুন অনেকে আসছে, নতুন প্রজন্মের এনসিপিতে যারা যাচ্ছে ফর এক্সাম্পল, এটা তো খুব ভালো লাগছে ওদেরকে দেখে, কিন্তু ওদেরও অনেক কিছু ফেস করতে হচ্ছে। কিন্তু অন্যান্য আরও আগে প্রতিষ্ঠিত যে দলগুলো আছে তাদের মধ্যে আমরা দেখি যে অনেকে বিভিন্ন ধরনের মানে তাদেরকে কিছুটা কোণঠাসা হয়তো করা হয়েছে, তাদেরকে সুযোগ দিয়ে দিতে হবে ওই দলগুলোর ভেতর থেকে আমার মনে হয় সামনে আসার জন্যে। এবং এটা আইনের মধ্যেও নিয়ে আইনের আরপিওতে তো অলরেডি কিছু বিষয়গুলো নিয়ে আসা হয়েছিল, কিন্তু ওইগুলো প্রয়োগ করার ক্ষেত্রেও কিন্তু কেউ কিছু করছে না। মানে আমাদেরও যাওয়া উচিত আসলে কোর্টের কাছে যে কেন প্রয়োগ করা হচ্ছে না, এটা নিয়ে ব্যবস্থা করেন, কিন্তু হাইকোর্ট দিয়ে তো সব কিছু আর ঠিক করা যাবে না, ওনাদের নিজেদের চর্চাগুলো মনে হয় শুরু করতে হবে। বাট এই জায়গায় এখন যেটা মনে হচ্ছে যে আলোচনাগুলো চলছে সারাক্ষণ, মনে হয় না যে নারীদের অংশগ্রহণ যারা আলোচনার মধ্যে আছেন তাদের জন্য এটা কোনো একটা প্রায়োরিটি বিষয়, তা তো মনে হচ্ছে না। কিন্তু কমিশন তো সরকারি করলেন, তারপরে তাহলে এটা কি ব্যাপারটা এরকম যে মবের চাপে বা আনপপুলার হওয়ার ভয়ে ঘটনাগুলো ঘটছে?
কিছুটা মনে হয় তাই, কারণ এখানে আলোচনা যেসব বিষয়গুলো নিয়ে হচ্ছে আমার অনেক টেকনিক্যাল বিষয় এক অর্থে, যে দ্বিতীয় কক্ষ হবে, কিভাবে হবে, কয়জন থাকবে, তার চাইতে নারীদের অংশগ্রহণের ব্যাপারটা আমার কাছে মনে হচ্ছে অনেক বেশি সাবস্ট্যান্টিভ একটা ব্যাপার। মানে আমাদের দেশটা কিভাবে চলছে, কি ধরনের ভ্যালিউজ এখানে আসবে, অনেক কিছু তো এটার সাথে জড়িত, তাই না? আর সর্বোপরি এই যে বৈষম্য নিরসনের কথা বলে যে শুরু হলো, বৈষম্য বিরোধীর কথা, ইনক্লুশনের কথা, সেই কথাগুলো যদি আমরা ঠিক মানে শুধু জাস্ট রেটরিক হিসেবে যদি ব্যবহার না করতে চাই, তাহলে কি করে নারীদের পাশ কাটিয়ে আমরা এগোচ্ছি, আর কি করে আমরা বাংলাদেশ যে বিভিন্ন সম্প্রদায় আছে, বিভিন্ন জাতিসত্তা আছে, জনগোষ্ঠী আছে, কি করে আমরা সবাইকে এখানে ইনক্লুড না করার চেষ্টা করি, কেন এগিয়ে যাচ্ছি? এখানে আরেকটা বিষয় সামনে এসেছিল শুরুর দিকে, পার্বত্য চট্টগ্রামে সহিংসতাকে কেন্দ্র করে আদিবাসীদের প্রশ্ন স্বাভাবিকভাবেই ঘুরে ফিরে আসে, এবং তাদের অধিকার নিয়ে প্রশ্ন যখন আসে অনেকে বলেন যে এই ধরনের বিষয় আসলে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে মীমাংসা করা সম্ভব নয়। আপনি সেটা মনে করেন কিনা? এবং তাদের অধিকার, তাদের যে নানান ধরনের নিগৃহণ এখন পর্যন্ত, তার একটা উদাহরণ তো আপনি একটু আগেই দিলেন, সেটার ব্যাপারে আসলে তাহলে কি নাগরিক সমাজের কিছু করণীয় আছে? নাগরিক সমাজের অনেক কিছু করণীয় আছে, আর আবারও বলি যে রাজনৈতিক দলের অনেক কিছু করণীয় আছে। মানে এই রাজনৈতিক দলগুলো তাদের অবস্থান পরিষ্কার করুক না কেন, যে বৈষম্যের ব্যাপারে তাদের অবস্থানটা কি, সমতা স্থাপন করার ব্যাপারে তাদের অবস্থানটা কি। তারা বলছেন তারা এখনকার সংবিধানের অনেক কিছু তারা পছন্দ করেন না, সাম্যের কথা রাখতে চাইছেন। আজকের যে এই যে প্রজ্ঞাপনটা বের হয়েছে সেখানেও বলা আছে, আবার সেই আমাদের স্বাধীনতার ঘোষণাপত্রের কথাগুলো সামনে চলে এসছে, সামাজিক মর্যাদা, সাম্য ইত্যাদি, যে এগুলো যে আমাদের মুক্তিযুদ্ধের লক্ষ্য ছিল। তো এগুলো যদি স্বীকৃত হয়ে থাকে তাহলে এগুলো অ্যাগেন অ্যাবস্ট্রাক্ট শব্দ হিসাবে তো থাকতে পারে না। এগুলোর ইমপ্লিকেশনটা কি? ইমপ্লিকেশন হচ্ছে যে আপনার আসলে বৈষম্য নিরসনের ব্যবস্থা করতে হবে বিভিন্ন জায়গায়, এবং সেটা একটা জায়গা হচ্ছে রাজনীতিতে অংশগ্রহণ, বিভিন্ন জায়গায় প্রতিনিধিত্ব দেওয়া, সেটা বিচারালয় হোক, অন্যান্য প্রতিষ্ঠান হোক, সরকারি কর্মসংস্থান হোক, সেই ক্ষেত্রে কি কি ব্যবস্থা করা হচ্ছে। আমরা আসলে অনেক জায়গায় এটা এখন সরকার, যেটা আপনি বললেন, সরকার একেবারে পরিকল্পিতভাবে সিদ্ধান্ত নিয়ে করছে নাকি রিঅ্যাক্টিভ ওয়েতে একটা ভয় পাচ্ছে কিছুটা, যেগুলো করতে গিয়ে সে আরো কোণঠাসা হবে সেই জন্য করছে, কোনটা আমি ঠিক জানি না। আমরা যেটা দেখছি যে না, নারীদের নেতৃত্ব আমরা দেখছি অনেক জায়গায় কমে যাচ্ছে, বা নারীদের প্রতিনিধিত্ব অনেক জায়গায় কমে যাচ্ছে, এবং হয়রানির ক্ষেত্রে আমরা দেখছি যে এটা আমি একদম সায়েন্টিফিকলি বলতে পারবো না, কিন্তু অনেক ঘটনা দেখে মনে হচ্ছে যে নারীদের উপরে এই মবটা বেশি করে চড়াও হচ্ছে। নারী সাংবাদিক বলেন, নারী অ্যাক্টিভিস্ট বলেন, মানবাধিকার কর্মী বলেন, তাদের উপরে কিন্তু তারা চড়া হচ্ছে, একদম পিক আউট করে করে এক একজনের পিছনে, তাই না? হ্যাঁ, অবশ্যই। এখানে এই প্রশ্নটা জাগে আসলে সরকারের তরফ থেকে এটা করা হয় কিনা, সেটা তো একটা প্রশ্ন, কিন্তু একটা সিদ্ধান্ত অজনপ্রিয় হচ্ছে কিনা সেটা কি তারা সামাজিক যোগাযোগ মাধ্যম দেখে বোঝার চেষ্টা করেন, নাকি সাধারণভাবে দেশের মানুষের চরিত্রগত কোনো পরিবর্তন ঘটছে? কারণ বিশ্বব্যাপী তো ধরুন ডানপন্থার এক ধরনের উত্থান দেখা যায়, বাংলাদেশ কি তার ভেতরেই সেই চলের মধ্যে পড়তে চলেছে? হ্যাঁ, হয়তো আমরা সেই ট্রেন্ডেরও সেটার প্রতিফলন আমরা বাংলাদেশেও দেখছি, কিন্তু আমরা তো সবসময় খুব গর্ববোধ করি যে বাংলাদেশ অন্য ধরনের একটা দেশ, তাই না? আমরা হয়তো সব দেশ নিজেদের সম্পর্কে এরকম মনে করে, সব জাতি মনে করে, কিন্তু আমরা সবসময় বলি আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাস, আমাদের বিভিন্ন আন্দোলন সংগ্রামের ইতিহাস, সর্বোপরি সবশেষে জুলাইয়ের ইতিহাস, এবং সব ইতিহাসগুলো হচ্ছে যে সবাই এই অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াচ্ছে, সোচ্চার হচ্ছে, এগুলো সহ্য করতে রাজি হচ্ছে না। এবং জুলাই আন্দোলনে নারীর অংশগ্রহণ নিয়ে তো তখন কেউ কোনো প্রশ্ন তোলেনি, বিপুল সংখ্যক নারী ছিল, এবং সবার ছবিগুলো আমরা দেখেছি, সবার ইমেজ সামনে নিয়ে আসা হয়েছে। সো নারীকে যদি ব্যবহার করা হয় শুধু দেখার, যখন প্রয়োজন হয় আর তারপর ফেলে দেওয়া হয়, এটা কিভাবে গ্রহণযোগ্য? আমরা ঠিক এই প্রবণতা তো এখন দেখছি। এখানে আরেকটা প্রশ্ন বিভিন্ন সময় এসেছে যে জুলাই গণহত্যা এবং তারপরে গণঅভ্যুত্থান সবকিছুর পরে সমাজের একটা বড় সংখ্যক মানুষ ছিলেন যারা হয়তো আওয়ামী লীগকে সমর্থন করেছেন, এবং ট্রানজিশনাল জাস্টিসের কথা এসেছে, রিকনসিলিয়েশনের কথা এসেছে। তার জন্য কি এখনো সময় হয়নি? তার জন্য সময় এখনো আছে কিনা এটা হলো প্রশ্ন। আমার মনে হয় আছে, আমার মনে হয় আছে, এবং এটা আমরা বিশ্বাস না করলে মনে হয় আরো বিপজ্জনক জায়গায় চলে যাব। কিন্তু এটার একটা প্রচেষ্টা দরকার, এবং আমরা এখন এমন পরিস্থিতি আছি যে এখনো আমরা একেবারে বিপরীত বক্তব্যগুলো শুনি, তাই না? কারো কথা আপনি শুনবেন যে আমরা আগে ভালো ছিলাম, ওনারা কিছুই মানতে চাচ্ছে না যে কোনো ভালো কিছু হয়েছে গত 10-11 মাসে, কিছুই হয়নি। হ্যাঁ, কোনো কিছুই হয়নি, কোনো অন্যায় হয়নি জুলাই অগস্টে বা তার আগে, এবং সবকিছু আগে তারা ভালো ছিলেন, সবকিছু ভালো ছিল। আর অন্যদের পক্ষে ওনারা কিন্তু
একদম বিপরীত অবস্থান নিয়েছেন। তো এখন আমার মনে হয় যেটা খুব দরকার যে আমাদের যে আগে কি ছিল এখন কি হচ্ছে, দুইটা বিষয় আমাদের পাশাপাশি দেখা উচিত। যেমন আগে আপনার গুমের ঘটনা ঘটেছে, এখন আমরা গুমের ঘটনা শুনছি না, কিন্তু আগে অন্যায় অবিচারভাবে অনেক মানুষকে আটক করা হয়েছে। আনফর্চুনেটলি এখনও আমরা দেখছি এত বেশি মানুষ হয়তো না, বা অন্যদিকে বলা যেতে পারে না অনেক বেশি মানুষ অল্প সময়ের মধ্যে আটক করা হয়েছে, বা যে প্রক্রিয়াগুলো ব্যবহার করা হচ্ছে এগুলো তো আদিকালের প্রক্রিয়া, নতুন কিছু না, তাই না? অথবা নতুন মেবি হ্যাঁ স্পেশাল পাওয়ার্স একটা আসছে, বাট নতুন কিছু কিছু হয়তো ডিফারেন্সেস হচ্ছে যেভাবে হয়রানিগুলো হচ্ছে। সো আই থিঙ্ক এই জিনিসগুলো আমাদের কনফ্রন্ট করা উচিত। আর অবশ্যই হ্যাঁ ট্রানজিশনাল জাস্টিস কথা যে বলছেন, ট্রানজিশনাল জাস্টিসের অর্থ কি মনে হচ্ছে খুব টেকনিক্যাল বিশাল একটা ব্যাপার, কিন্তু এটার মানে শুধু এইটাই যে আমরা সব কিছুকে মানে সব কিছুর জন্য জবাবদিহিতা আপনি কোর্টের মাধ্যমে করতে পারবেন না। এবং এটা আমাদের দেশে যেখানে আমরা জানি কোর্টের অবস্থা যে অবস্থায় আছে, যে বিশাল পরিমাণ বিশাল স্তূপ মামলা, সেখানে 5-10টা মামলা একদিনে শেষ করা যায় না। কি করে আপনি 1400 খুনের ঘটনা কিভাবে আপনি এইভাবে সুরাহা করতে পারবেন? আর শুধু 1400 খুন তো এখানে না, এতগুলো গুম, এতগুলো অন্যায় বিচার অন্যভাবে হয়েছে, এতগুলো হয়রানির ঘটনা, এগুলো নিয়ে আসলে জাতীয় এক ধরনের সংলাপের দরকার আছে। এবং একটা আমাদের আসলে কনফ্রন্ট করতে হবে যে কি হয়েছিল, সেটা সঠিক যে হয় নাই সেটা আমাদের সবাই মিলে মানতে হবে। এবং এর মধ্যে এখনো যে অন্যায় যদি হয়ে থাকে হচ্ছে সেগুলো আমাদের কনফ্রন্ট করতে হবে। ওই জায়গাটা তৈরি করা খুব দরকার। এবং কিছুদিন আগে তো আমরা জানি সরকারের পক্ষ থেকে আমাদের প্রধান বিচারপতিও গেলেন, আইন উপদেষ্টা ওনার দক্ষিণ আফ্রিকা ঘুরে এসছেন। অন্যান্য অনেক দেশে, দক্ষিণ আফ্রিকার ঘটনা তো প্রায় 30 বছর পুরনো এখন, অন্যান্য অনেক দেশে এরকম সংঘাতমূলক পরিবেশ তৈরি হয়েছে। সেগুলো থেকে বের হয়ে আসার জন্য তারাও কিন্তু নিজেদের দেশের মধ্যে বিভিন্ন প্রক্রিয়া তৈরি করেছেন যাতে তারা এগিয়ে যেতে পারেন। আমাদের কিন্তু সেটা দরকার। এখন শুধুমাত্র কাদা ছুড়াছুড়ি করলে তো হবে না যে তুমি আগের আমলের লোক, তোমার সাথে আমি কথা বলবো না, তোমাকে কোনো সুযোগ দিব না, তুমি পড়ে থাকো, আমি 15 বছর পড়েছিলাম এখন তুমি পড়ে থাকো। এটা কতদিন আমরা করতে থাকবো? জি, রাশনা ম্যাম আপনার কাছে আসি। এই যে প্রক্রিয়া, ট্রুথ কমিশন সাউথ আফ্রিকার কথা তো এর মধ্যে আসলো, দক্ষিণ আফ্রিকায় যা হয়েছিল সেটা পৃথিবীর অনেক দেশের জন্য হয়তো উদাহরণ। বাংলাদেশের জন্য কি একটু বিশেষভাবে ভাবার প্রয়োজন রয়েছে? এবং এর তো অনেকগুলো দিক, একদিক হচ্ছে যারা আসলে ফৌজদারি অপরাধে জড়িয়ে পড়েছিলেন তাদের তো একটা বিচার প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হবে, কিন্তু এর বাইরেও এখনো তো কিছু হলেই ফ্যাসিস্টের দালাল এই ব্যাপারটা, ট্যাগিং এর যে রাজনীতি সেটা তো অব্যাহত রয়েছে। এই রাজনীতির পরিবর্তন আসলে কিভাবে হবে? আমাদের আসলে রিয়েলাইজ করতে হবে যে ট্যাগিং হলেই যে সব সমস্যার সমাধান হয়ে যাবে তা না। আমি একটা ছোট্ট উদাহরণ দিই, ধরেন আমাদের বিচার বিভাগেরই, যে বিচার বিভাগকে যদি আমি ঢালাওভাবে এখন সংস্কারের নামে একের পর এক বিচারককে অপসারণ করা শুরু হয়, তাহলে বিচার বিভাগ চলবে কিভাবে? বিচার বিভাগ না চললে ন্যায় বিচার হবে কিভাবে? তো আমাদের একটা উই হ্যাভ টু স্ট্রাইক আ ব্যালেন্স, যে ঢালাওভাবে সবাইকে সরিয়ে দিলেও, বা অনেকে যে শব্দটা ইউজ করছে ক্লেনজিং, এটা করলে তো সব সমস্যার সমাধান হয়ে যাবে না, কারণ তখন ওই প্রতিষ্ঠানটাই তো অচল হয়ে যাবে। কারণ ধরেন 12 জন যাদেরকে সরানো হয়েছে, বা প্রক্রিয়াটা এখনো চলমান কিছু জনের ব্যাপারে, তার মধ্যে তো অনেক ছিল বেশ কিছু সিনিয়র বিচারপতিও ছিল, তারা যে সব কাজই একেবারে খারাপ করেছে তা তো না। তো আমার কথাটা হচ্ছে যে নজরদারিটা বাড়ানো উচিত, মনিটরিং বাড়ানো উচিত, ফিয়ার অফ কনসিকুয়েন্সেস সবার মাথায় ঢোকানো উচিত। তারপরে যাদেরকে একেবারেই কোনোভাবেই রাখা যাবে না তাদেরকে আপনি বাদ দিলেন, বাট বাকি সবাইকে ঢালাওভাবে বাদ দেওয়া যদি শুরু হয়, দুদিন পরপর যদি নতুন করে 50 জনের একটা করে তালিকা যায় যে এদেরকে সরাতে হবে, এই নিয়ে একটা দাবি হয় সুপ্রিম কোর্টে, এই পরিবেশে কারোর জন্য কাজ করা সম্ভব না, কারোর জন্য না। অ্যান্ড দ্য সেম অ্যাপ্লাইজ প্রত্যেকটা প্রতিষ্ঠানের জন্য, যে ঢালাওভাবে ক্লেনজিংয়ের নামে যদি আমি সরানো শুরু করি, এবং এগুলোর মধ্যে কতগুলো সত্যিকার অর্থে গত সরকারের পক্ষে কাজ করেছেন, কতজন করেনি, সেটাও কিন্তু আমরা শিওর না ঠিক। কারণ এখন যেটা হচ্ছে যে পার্সোনাল কোনো ভ্যান্ডেটার কারণে, ব্যক্তিগত শত্রুতার কারণে আপনি একজনকে ফ্যাসিস্টের ট্যাগ দিয়ে দিলেন, লেবেল দিয়ে দিলেন এবং আন্দোলন করা শুরু করলেন। মানে আমাদের অনেকগুলো বিজনেস ক্লায়েন্টস আছে যাদের নাম এই যে বৈষম্য বিরোধী হত্যা মামলার মধ্যে ঢুকিয়ে দিয়েছে 200 নম্বর আসামি হিসেবে। তাদের রাজনীতির সাথে কখনো কোনো ধরনের সম্পৃক্ততা ছিল না, ওনারা কোনো রাজনৈতিক দলও করতেন না। তারপরে একটু গুটিয়ে দেখার পরে বের হলো কে করেছে, ওনারই কোনো ডিসগ্রান্টেলড এমপ্লয়ি, উনি একজনকে টার্মিনেট করেছেন, সে গিয়ে টাকা পয়সা দিয়ে মামলা ঠুকে দিয়েছে। এরকম যে কতগুলো দেখেছি
আমাদের বিজনেস ক্লায়েন্ট, আমি আপনাকে মানে হয়তো হাতে গুনে বলতে পারবো না। তো এই প্রসেসটাকে অপব্যবহার তো করেই যাচ্ছে। সো এই জন্য ট্যাগিং নিয়ে আমাদের একটু কেয়ারফুল থাকতে হবে। এই যে মামলার প্রসঙ্গ যেহেতু আসলোই, জি, ধরুন 200-300 আসামি, তারপরে আরো 500-600 অজ্ঞাতনামা, এবং সেই মামলার কারণে আমাদের অনেক মক্কেলরাই তো এসে বলেছেন যে তাদের কাছ থেকে টাকা চাওয়া হয়েছে নাম কাটার জন্য, পরে নাম দেওয়ার হবে না এই আশ্বাসের জন্য। এই যে প্রক্রিয়া, সেখানে জামিন নিতে গিয়েও তো অনেক ক্ষেত্রে আসলে বেশ বেগ পেতে হচ্ছে, কারণ অনেক ক্ষেত্রে সুনির্দিষ্ট অভিযোগ না থাকার পরেও জামিন হচ্ছে না। তো এই আচরণের পরিবর্তনটা আসলে কিভাবে হবে? এদিকে তো সরকারের তাকাতেই হবে, কিন্তু এটা তো বিচার বিভাগের কাজ, তারা তো বলবেন যে বিচার সরকার তো যাচ্ছে উচ্চ আদালতে, তারাই আপিল করছে। তো আলটিমেটলি তো এটা বিচার বিভাগের উপরেই দায়িত্বটা বর্তায়, কিন্তু পাবলিক প্রসিকিউটরসদেরও তো একটা দায়িত্ব আছে। পুরোপুরি একটা কেস মিসরিপ্রেজেন্ট করলে তো হবে না। ওনারা তো ঠিক সরকারের না, ওনারা তো রাষ্ট্রের জন্য কাজ করছে। এই পার্থক্যটাও তো ভুলে গেলে হবে না। সো ওনাদের উপরও দায়িত্ব বর্তায় যে যেটা পুরোপুরি বোঝা যাচ্ছে হয়রানিমূলক, কোনো ধরনের এভিডেন্স নাই, সেক্ষেত্রে ওনারা তো অফিসার্স অফ দ্য কোর্ট, ওনাদের ওই ভূমিকাটা তো পালন করতে হবে। খালি কনভিকশনের পিছনে দৌড়ালেই তো হবে না। আর এই যে বেইল নিয়েও যে হয়রানিটা শুরু হয়েছে, মানে এই দিকেও তো তাকাতে হবে। মানে এখানে অবশ্যই বিচার বিভাগের একটা বলিষ্ঠ ভূমিকা আছে, পালন করতে পারে, কিন্তু এখনো তো পুরোপুরি সক্ষম হয়নি, আমরা যেটা প্রত্যেকটা পর্যায়ে দেখছি। এবং হয়রানির সম্মুখীন তো হয়েই যাচ্ছে ডে ইন ডে আউট। এই ক্ষেত্রে কদিন আগে চিত্রনায়িকা নুসরাত ফারিয়াকে নিয়ে তো প্রচুর আলাপ হলো, এবং তারপর তার জামিনটাও হলো। কিন্তু তার জামিন হওয়ার পর অনেকে প্রশ্ন তুলছেন, তারই মতো অবস্থানে যারা এতটা বিখ্যাত নন, তাদের জামিন হবে না কেন? এর কি উত্তর খুঁজে পান স্যার? না, আমি কোনো উত্তর খুঁজে পাই না। আর কয়েকদিন পরে তো আমরা দেখলাম ওই যে প্রফেসর আনোয়ারা, ওনাকেও ধরে নিয়ে যাওয়া হলো। যদিও আমাদের আইনে বিধানই আছে যে একজন নারীকে এমনি জামিন দেওয়াই যায় নারী হওয়ার কারণে এবং বয়স্ক এবং অসুস্থ হওয়ার কারণে। শেষ পর্যন্ত দেওয়া হলো, কিন্তু আরো বেশি সময় লেগে গেল। বাট যেটা রাশনা বলছিলেন যে এখন আমরা সবসময় এমন না যে আমাদের সিস্টেম আগে খুব ভালো ছিল এবং হয়রানি করা হতো না, হতো। এবং অবশ্যই দুর্নীতি যেখানে আছে সেখানে আগেও অনেকে এরকম করেছে যে খুব কঠিন আইন যেখানে আছে সেটাতে মামলা ঠুকে দিয়েছে তার প্রতিপক্ষের বিরুদ্ধে, সে ব্যবসার প্রতিপক্ষ হোক কি রাজনৈতিক প্রতিপক্ষ হোক। এখন এই জিনিসগুলো কিন্তু দেখা যাচ্ছে। উনি যেমন বললেন ওনার কমার্শিয়াল ক্লায়েন্টসের বিরুদ্ধে এরকম মামলা দিয়ে দেওয়া হচ্ছে। একই সাথে আমরা দেখছি যে যারা মনে করছে যে তার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী হয়ে দাঁড়াবে, এরকম একটা মামলা দেখলাম। সেই দিন বিশেষ ক্ষমতা আইনে আটক আদেশ দেওয়া হয়েছে। তার আগে একটি মামলা দেওয়া হয়েছিল সন্ত্রাস নিরোধ আইনে, আরেকটি মামলা দেওয়া হয়েছিল বিস্ফোরক আইনে। মানে কোনো কিছু চান্সে রাখা হচ্ছে না, কোনোভাবে যাতে সে বেরিয়ে না আসে। এবং মূল কারণটা ছিল একজন মহিলার বিরুদ্ধে, এবং উনি ইনফ্যাক্ট জব করা মানুষ, শেষ পর্যন্ত কিছুদিন নির্বাচিত প্রতিনিধি হয়েছেন। ওনার বিরুদ্ধে এই কেসটা করা হলো এবং বোঝাই গেল যে উনি যাতে বেরোতে না পারেন, অর্গানাইজ না করতে পারেন, কথা না বলতে পারেন, এটাই হচ্ছে মূল উদ্দেশ্য। কিন্তু প্রশ্নটা তো সেখানেই আসে যে একজন পাবলিক প্রসিকিউটর ওনার কেসে কেন দাঁড়িয়ে জামিনের বিরোধিতা করবে, সে কেন চেষ্টা করবে না বোঝার জন্য? আপনিও তো এই কাগজগুলো দেখেছেন, অনেক সময় এই ডকুমেন্টসে তেমন কিছু লেখা নাই কারো বিরুদ্ধে, এবং সে যে খুব বাজে লোক সেটার কোনো প্রমাণও কোথাও নাই। কিন্তু প্রত্যেক কেসে আমরা দেখি বিরোধিতা করা হয়, ঘোর বিরোধিতা, রাষ্ট্রের ঘোর বিরোধিতা আছে এটা বলা হয় কোর্টের সামনে। আর কোর্ট কোনো কারণ ছাড়া বলেই দেয় যে হ্যাঁ গুরুতর অপরাধ, নাকচ এভাবেই চলতে থাকছে। এবং ধরেই নেওয়া হবে এই ধরনের মামলা, আপনার এই বিস্ফোরক আইন ইত্যাদি, এবং অবশ্যই জুলাই হত্যাকাণ্ড, এগুলো হলেই আপনি একদম গ্যারান্টিড যে আপনি ম্যাজিস্ট্রেট কোর্টে পাবেন না, জজ কোর্টে পাবেন না, আপনার আসতেই হবে হাইকোর্টে। আপনি দেখেছেন হাইকোর্টের কি অবস্থা, জায়গায় তো নাই, ওখানে মামলার স্তূপ, এবং ওগুলো যে কজনের জামিন হচ্ছে উপরে গিয়ে অনেকজনের আবার স্থগিত হয়ে যাচ্ছে, সবার এখন আর স্থগিত হচ্ছে না। তারপরেও তো এই প্রক্রিয়া থেকে তো আমাদের বেরিয়ে আসতে হবে, চেষ্টা করা হচ্ছে। আমরা আজকে খবরে দেখলাম যে ফৌজদারি কার্যবিধি একটা সংশোধন করার একটা প্রচেষ্টা নেওয়া হচ্ছে, এটা কতদিন লাগবে কে জানে। বাট ওটা হোক, কিন্তু ইন দ্য মিন টাইম এগুলোর তো একটা সলিউশন বার করা উচিত না? যে যতই লোক লাগাতে হয় এখানে, সময় দিতে হবে, সেটা তো প্রয়োজন। আমি 10 মাসের পরে যেখানে বলছেন যে আমরা নতুন একটা প্রক্রিয়ার দিকে অগ্রসর হচ্ছি, কিন্তু নতুন প্রক্রিয়া যদি এরকম কাদার মধ্যে দিয়ে যায়, আরও নতুন ধরনের হয়রানির মানে চাকা ঘুরতে থাকে, তাহলে তো অনেকজনের বিশ্বাস চলে যাবে। রাশনা, আমার কাছে ফিরে আসি। অনেক হতাশা সমস্যা নিয়ে কথা বললাম, আশার জায়গাগুলো কি কিছু খুঁজে পাওয়া যায় এর মধ্যে?
আশার বুঝতে হবে। জি, আশার তো কিছু জায়গা আছে। তার মধ্যে কয়েকটা তো আমি আপনার কাছে উল্লেখ করলাম, এই যে বিচার বিভাগের কিছু হলেও তো সংস্কারগুলো আমরা দেখতে পাচ্ছি, কারণ সংস্কারের তো অনেক কথা শুনছি অগস্ট থেকে এখন পর্যন্ত, কিন্তু বিশেষ করে আমাদের খাত যেটা বিচার বিভাগ, ওখানে তো কয়েকটা অলরেডি দেখেছি। সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল রিস্টোর করা হয়েছে, আলাদা ইন্ডিপেন্ডেন্ট কমিশন গঠন করা হয়েছে, তো এটাও একটা বড় পদক্ষেপ। এখন এটা কতদূর টেকসই হয় এটা তো কিছু দূর নির্ভর করবে আগামী যে নির্বাচিত সরকার আসবে সে এটাকে কোনোভাবে অপব্যবহার করে কিনা বা এটা মেনে চলে কিনা সেটার উপরে। বাট এটা অবভিয়াসলি ইতিবাচক ডেভেলপমেন্ট। আর এছাড়া আমার তো মনে হয় যে আমরা নির্বাচনের দিকে এগিয়ে যাওয়াটাই উচিত হবে, বিশেষ করে আমরা যেহেতু কর্পোরেট কমার্শিয়াল লতে স্পেশালাইজ করি। আমাদের বিজনেস ক্লায়েন্ট বা কমার্শিয়াল ক্লায়েন্টসের থেকে যেটা কনসিস্টেন্টলি শুনে যাচ্ছি সেটা হচ্ছে আনফর্চুনেটলি অন্তর্বর্তীকালীন সরকার তাদের সাথে একেবারে এঙ্গেজ করছেন না, এবং তাদের যে কনসার্নসগুলো যেটার উপরে লিটারালি দেশের অর্থনীতি ডিপেন্ড করে সেগুলো অ্যাড্রেসড হচ্ছে না। এটা কিন্তু এখন পর্যন্ত আমি কোনো বিজনেস ক্লায়েন্টের থেকে অন্য কিছু শুনিনি, এবং তাদের মতে এর থেকে খারাপ সরকার সোফার এজ এই বিজনেস পরিবেশটা দেশের ইজ কনসার্ন তারা এর আগে দেখেননি। এটার কারণ কি তাদের সাথে কথা বলা হচ্ছে না, এঙ্গেজমেন্ট হচ্ছে না, তো এটা একটা বড় ধরনের কারণ। তাছাড়া অর্থনীতির অবস্থা আপনি দেখতে পাচ্ছেন, ফরেন ইনভেস্টমেন্ট অলমোস্ট অল টাইম লো, কিন্তু আমাদের রিজার্ভ তো বেড়েছে এই সময়ে রেমিটেন্সের কারণে, কিন্তু ফরেন ইনভেস্টমেন্ট কিন্তু বাড়েনি। এত বড়সড় করে একটা ইনভেস্টমেন্ট সামিট হলো বিডার, আমরা দেখলাম, দেখে সবাই একটু হোপফুল হয়েছি, কিন্তু এটা কতদূর একটা পাবলিসিটি গিমিক ছিল আর কতদূর আসলে মিনিংফুল রেজাল্টস আমরা দেখতে পারি এ ব্যাপারে আমার অনেক আশঙ্কা আছে। কারণ সবাই যেটা মনে হচ্ছে ফরেন ইনভেস্টার্স এই গভর্নমেন্টকে খুব আনস্টেবল হিসেবে পারসিভ করছে। তারা কোনো একটা বড় ধরনের ইনভেস্টমেন্ট করার আগে নির্বাচিত সরকার চায়, কারণ নির্বাচিত সরকার অটোমেটিকলি অনেক স্টেবল। কারণ এখনও সঠিকভাবে হোক বা না হোক এই সরকারের লেজিটিমেসি নিয়ে এখনও কিন্তু প্রশ্ন উঠছে। যদিও আমরা জানি যে ডক্ট্রিন অফ নেসেসিটির ভিত্তিতে ওনারা এসেছেন এবং ওনাদের ম্যান্ডেটটা ওখান থেকেই এসেছে, কিন্তু এই ম্যান্ডেটটাও কতদিন থাকবে, যতদিন সবার সমর্থন থাকে, সেই সমর্থনটা কি এখন আছে কি না সেটা নিয়েও প্রশ্ন উঠছে। তো তার জন্য আমার আশঙ্কা হচ্ছে যে নির্বাচন যদি পিছাতে থাকে সেক্ষেত্রে দেশ আরও অস্থিতিশীল হবে, আমাদের অর্থনীতি আরও খারাপের দিকে যাচ্ছে এবং যাবে। স্যার হোসেন যদি আর কিছু যোগ করার থাকে। হ্যাঁ, আমার মনে হচ্ছে আমাদের একটু নিজেদেরকে স্মরণ করে দিতে হবে যে সরকারের পক্ষে তো অনেক গুডউইল ছিল এবং সবাই অনেকে চাইছেন যে সরকার অ্যাটলিস্ট সফল হোক। এবং পজিটিভ দিক যদি দেখি যে কোনো কোনো ক্ষেত্রে যখন একদিকে যেমন ঠিকই মবের দিকে তারা হয়তো মানে মব যেদিকে ঠেলে দিচ্ছে ঘটনাগুলো সেই ঘটনাগুলো ঘটে যাচ্ছে, অন্যদিকে যখন তাদের নজরে আনা হচ্ছে ভায়া সোশ্যাল মিডিয়া বা অন্য ধরনের প্রতিবাদের মাধ্যমে যে অন্যায় হচ্ছে, কিছু কিছু ক্ষেত্রে আমরা কারেক্টিভ অ্যাকশন দেখছি। অনেক দেরি হতে পারে তারপরেও হচ্ছে, এবং কিছু বড় বড় পরিবর্তন হয়েছে ইভেন কোর্টের মাধ্যমে, যেমন পঞ্চদশ সংশোধনীর ব্যাপারে যে রায়টা এসছে, আই থিঙ্ক এটা খুবই ইতিবাচক একটা ফলাফল হিসেবে আমরা দেখতে পারি এই সময়কার। আর ছোটোখাটো কিছু পরিবর্তন এসছে যেগুলো হয়তো কারো চোখে পড়ে না, যেমন আমাদের বিচার ব্যবস্থা এখন আমরা দেখছি যে অনলাইন কিছু ব্যবস্থা আবার শুরু হয়েছে, এমনকি শ্রম আদালতেও কিন্তু অনলাইন শুনানি হচ্ছে, শ্রমিকদের অনেক সুবিধা হয়ে যাচ্ছে। এটা হয়তো কেউ তোয়াক্কাই করছে না এরকম ছোট জিনিস মনে করে বলে। সো এই ধরনের কাজগুলো হচ্ছে, কিন্তু যেটা আমাদের আই থিঙ্ক জরুরি দরকার, আমি রাশনার সাথে একমত যে নির্বাচনের রোড ম্যাপটা কী এবং রিফর্মের রোড ম্যাপটা কী, এই দুইটাই আমাদের পাওয়া উচিত। সব এই 300 পৃষ্ঠার রিপোর্টগুলো, এতগুলো রিপোর্ট সবগুলো তো আর সম্ভব হবে না, কোনটা কোনটা হতে পারে সেটা যদি আমরা জানতে পারি, ডিসেম্বরের মধ্যে কি সম্ভব, জুনের মধ্যে কি সম্ভব, এটা যদি আমাদেরকে বলে দেওয়া হয় তখন আমরা ওই দিকে অগ্রসর হব। নিশ্চয়ই। অনেক ধন্যবাদ আপনাদের দুজনকে আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক আপনাদেরকে ধন্যবাদ যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন। বিদায় নিচ্ছি।